আদিম মানুষ শিল্পকলার প্রথম স্বাক্ষর রেখেছিল দেয়ালে দেয়ালে। কালের পরিক্রমায় মানুষ ছবি আঁকতে শুরু করে আধুনিক শিল্প সৃষ্টির উল্লাসে। শত শত বছরের তুলি রং ও ক্যানভাসে অগণিত ছবি আঁকা হয়েছে। ছবি আঁকার এই শিল্প সংসারের শিল্পী হাশেম খান নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রঙের বর্ণিল আলোক ছটায়। শিল্পী হাশেম খান ছবি আঁকার পাশাপাশি তুলিকে বন্দুকের নল বানিয়ে রঙে ও রেখায় লড়াই করে যাচ্ছেন মুক্ত বিকশিত মানবিক সমাজ প্রতিষ্ঠার দীপ্ত অঙ্গীকারে। জয়নুল আবেদিন, কামরুল হাসান, শফিউদ্দিন আহমেদ যারা এই চারুকলা ভিত্তি করেছিল, আমরা বাংলাদেশ অনেক সৌভাগ্যবান যে এই মানুষগুলো ছিলেন একেবারে অসম্প্রদায় এবং 100% খ্যাত বাঙালি, যে জন্য তারা লালন করেছেন যে শিল্পকলা শুধু ছবি আঁকা, ভাস্কর্য করা, শিল্পকর্ম করা, এই শিল্পকর্ম মানব কল্যাণে আসতে পারে। অসংখ্য পুরস্কারে ভূষিত শিল্পী হাশেম খান স্বনামধন্য লেখকও। লিখেছেন প্রচুর বই আর স্মৃতিকথা। সেই 7.5 কোটি মানুষ সেই সময় কেউই কিন্তু মৃত্যুকে পরোয়া করেনি। আমার সামনে আমার বড় ভাইকে যখন গুলি করে মারল, আমাকে মেরেছে, কিছুক্ষণের জন্য আমি পড়ে গিয়েছিলাম, পরক্ষণে আমি আবার উঠে দাঁড়িয়েছি, কিন্তু তারপরে কিন্তু 9 মাস যুদ্ধ করে গিয়েছে, মুক্তিযোদ্ধাদের সঙ্গে সহযোগিতা করেছে, আমাকে 2বার ধরে নিয়ে গেছিল, ঘোড়া পা, গুলিবিদ্ধ পা, রাজাকারকে আমি কনুই দিয়ে মেরে খালি হাতে দৌড়ে পালিয়েছি। সান্নিধ্য লাভ করেছেন শিল্পাচার্য জয়নুল আবেদিন, শফিউদ্দিন আহমেদ, আমিনুল ইসলাম ও পটুয়া কামরুল হাসান সহ আরও অনেক শিল্পীর। জাপানে তো সুনামি হয়, ভূমিকম্প হয়েছে, সুনামি আমাকে মনে হচ্ছে ওরকম ধ্বংসের কোনো একটা রূপ, এই ছবি দেখে তাই মনে হচ্ছে। যুক্ত ছিলেন সংবিধান সুশোভনের কাজেও। দীর্ঘকাল যুক্ত ছিলেন চারুকলা শিক্ষকতার সঙ্গে। আজীবন লড়াকু মনস্বী শিল্পী হাশেম খান আজ আমাদের শিল্পবাড়ির অতিথি। প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাই শিল্পবাড়ি অনুষ্ঠানে। শিল্পবাড়ি পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে। আজ আমাদের স্টুডিওতে শিল্পবাড়িতে অতিথি হিসেবে এসেছেন স্বনামধন্য শিল্পী হাশেম খান। হাশেম খান এমনই একজন মানুষ যার নাম বললে বাংলাদেশের বাংলা ভাষার পৃথিবীর সমস্ত মানুষই তাকে চেনেন। হাশেম খানের সঙ্গে আমাদের পরিচয় সেই শৈশব থেকেই। যখনই আমরা প্রথম বইটি খুলেছি, দেখেছি হাশেম খানের উদ্ভাসিত ছবি, চমৎকার ছবি, যে ছবির ভেতর থেকে আমরা বাংলাদেশকে আবিষ্কার করেছি। আমাদের পরম সৌভাগ্য সেই হাশেম খানকে পেয়েছি আজ শিল্পবাড়ির অনুষ্ঠানে। হাশেম ভাই, আপনাকে স্বাগত জানাই। আপনাকেও ধন্যবাদ। এবং শুধু দর্শক, আমাদের সঙ্গে আরেকজন আছেন। খুব মজার একটা বিষয়, আজকে হাশেম খান আমাদের অতিথি, আর হাশেম খানের ছবি আঁকবেন তারই ছাত্র শাহজাহান আহমেদ বিকাশ। বিকাশ ভাই, আপনাকেও স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। হাশেম ভাই, প্রথমেই যেটা জানতে চাইবো আপনার কাছে, একজন শিল্পীর মূল বিষয়টা হচ্ছে তার শৈশব, তার জন্ম, তার বেড়ে ওঠা। আপনার শৈশবটা কোথায় কেটেছিল, কিভাবে কেটেছিল? আমার শৈশব গ্রামে, আমার গ্রামের নাম শেখদি, এবং একেবারে সবুজে ভর্তি, এখনো সবুজ। শেখদি মানে চাঁদপুর? চাঁদপুরে ফরিদগঞ্জ থানা বলে, বা এখন উপজেলা। তো ডাকাতিয়া নদীর তীরে, আর এতে বললাম গাছগাছালি, সবুজ বাগান টাগান, ফসল সব মিলিয়ে আমার যে এত বছর পরে পৃথিবীর বহু দেশে গিয়েছি, বহু ঢাকায় দীর্ঘদিন ধরে বাস করছি, কিন্তু আমার কাছে সবচেয়ে উজ্জ্বল স্মৃতি এবং যদি বলি অর্জন, ওই 15-16 বছর বয়স পর্যন্ত যে আমি গ্রামে ছিলাম, গ্রামের মানুষদের সঙ্গে কাটিয়েছি, সেটাই কিন্তু আমার সবচেয়ে উজ্জ্বল স্মৃতি। এবং তাকেই কিন্তু ভাঙিয়ে ভাঙিয়ে আমার ছবিতে বিভিন্ন জায়গায়
ছড়িয়ে দিচ্ছি। আপনি কবে বুঝলেন যে আপনার ভেতরে একটা শিল্পী সত্তা কাজ করে, যে ছবি আঁকবে একদিন? কোনোদিনই বুঝি নাই, এখনো বুঝি না। এটা মানে এটা বুঝলেই আমার মনে হয় আর বোধহয় কিছু করতে পারবো না। অতৃপ্তির ভেতর থেকে বের না ওঠে। আমি মনে করি যে আমার মানে নানান কারণে ছবি আঁকে চলে এসেছি, সেই সব গল্প হয়তো অন্য সময় করা যাবে, কিন্তু এসছি, তারপরে অবাক দৃষ্টিতে দেখছি কিছুই জানা ছিল না। মফস্বল শহর থেকে ঢাকা শহরে তখন এসেছি 1956 সালে। না, তাহলে আমার প্রশ্নটা হলো, আপনি কি করে বুঝলেন যে ছবি আঁকতে হবে এইটা, এবং আপনার ফাদার, আপনার আব্বা আম্মা এরা বা কি করে মেনে নিল? নিম্ন মধ্যবিত্ত বা কৃষক পরিবারের একটা ছেলে, বাবা মাদের একটা থাকে যে একটা চাকরি করে, একটা বিএ পাশ করবে, তখন এটাই ছিল, বিএ পাশ করবে, একটা চাকরি করবে, মানে কারণ আমরা অনেকগুলো ভাই বোন, 14টি ভাই বোন, আমরা 7 ভাই 7 বোন। আমার বাবা কিন্তু খুব কষ্ট করে, আমার মাও খুব কষ্ট করে আমাদের চালাচ্ছেন, কিন্তু বাবার একটা জিনিস ছিল, সবাইকে লেখাপড়া শেখাতে হবে। ওয়ান্ডারফুল, চমৎকার। এই লেখাপড়ার জন্য কিন্তু তিনি যত রকম কিছু করার, তিনি ফসল একটা ছোট্ট চাকরি করতেন, পুরো বেতনটাই তার দিতে হতো আমাদের এই লেখাপড়ার খরচে, তাও কুলোতো না। যাই হোক, তো তখন আমার বড় ভাই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে পড়েন, তিনি ডাক্তারি পড়বেন, এবং আমাকে ইচ্ছে ছিল ডাক্তারি পড়ানোর, কিন্তু আমার মানে মেট্রিক, তখন মেট্রিক ছিল, মেট্রিকের রেজাল্টটা মানে বাবার পছন্দ হলো না, কারোই পছন্দ হলো, আমার নিজেরও পছন্দ হয়নি। যাই হোক, তো এখন করে ফেলেছি, কিন্তু সেটা ডাক্তারি পড়ার জন্য খুব মানে উপযুক্ত নয়। তখন কি করা হবে? তখন আমার ছোটোবেলায় আমি ছবি আঁকতাম, প্রচুর বই পড়তাম। তো এই কারণেই কিন্তু চিত্রকলার জগৎ, সাহিত্যের অন্যান্য জগৎ, সংস্কৃতির অন্যান্য জগৎ সম্বন্ধে খানিকটা জ্ঞান ছিল। সেই সময় আমার বড় ভাই সুলেমান এবং আমার এক ভগ্নিপতি, তিনি টিচার্স ট্রেনিংয়ে চাকরি করতেন, ইউনুস হোসেন। তিনি বাবাকে বললেন, আরে ওর তো ছবি আঁকার খুব শখ, ঢাকায় এখন আর্ট কলেজ হয়েছে এবং সেখানে নতুন নতুন ছাত্ররা ভর্তি হচ্ছে, 1948 সাল থেকে শুরু হয়েছে, জয়নুল আবেদিন, কামরুল হাসান, এরা এখন খুব নামকরা শিল্পী, সেখানে গেলে মন্দ হয় না। আচ্ছা, তা আমার খুব ভালো লাগলো, এটা আমার গোপন একটা ইচ্ছা ছিল। আমি আশা করিনি বাবা এত সহজে রাজি হবে। বাবা যেন মানে আসলে কী করবে, কি দিশে না পেয়ে আসছে, চিকিৎসা যাক, এইভাবে চলে আসা, একেবারে কোনো রকম চিন্তা ভাবনা করে না। এসে দেখি যে প্রথম দিনই মফস্বল থেকে এসেছি, তো কিছুই জানি না, খোঁজ খবরও জানি না। ভর্তি পরীক্ষা 10টার সময়, আমি 8:30টার সময় এসে হাজির। তো সেখানে আমাকে একজনকে দেখলাম যে মানে করছে, একটা ইন্দিরা, আর্ট কলেজে ঢুকতেই একটা মানে ইঁদারা, তখন পানির সেখানে নিমের ডাল দিয়ে দাঁতন করছে। সাধারণ মানুষ বুঝলাম যে হয়তো দারোয়ান হবে কেউ। তো আমি বললাম যে এটা একটু আর্ট কলেজ। বলে হ্যাঁ, কী হয়েছে, আজকে তো এখানে ভর্তি পরীক্ষা। বলে হ্যাঁ, তো এখন তো অনেক সকাল, সে তো 10টা হবে, আপনি কি সেখানে ভর্তি হতে এসেছেন? হ্যাঁ। তো বলে যে পরে আসেন, এখন অনেক স্যারেরা আসলে আপনাকে এইভাবে দেখলে রাগ করবে। তো পরে আসে, যাই হোক আমি আবার পরে গেলাম 10টার কিছুক্ষণ আগে। ওই লোকটি দেখি যে একটা শার্ট গায়ে ওখানে বসে আছে। আমি বললাম, আপনি কি এখানে দারোয়ান? বলে না, আমি এখানেকার একজন। বলেন কি চাই? আমি তো ভর্তি পরীক্ষা দিতে আসছিলাম। ও আচ্ছা, হ্যাঁ দেবেন আপনি ভর্তি পরীক্ষা, সকালে তো আসলেন আপনি। তো আমার আপাদমস্তক দেখে সেখানে বলে যে আপনি ভর্তি হতে পারবেন। আচ্ছা, তো আমি অবাক হয়ে গেলাম। তো আপনি কী করে বুঝলেন? বলে আমরা চেহারা দেখলে বুঝি, যেখান থেকে আসেন না কেন আপনি ভর্তি হতে পারবেন। তারপর বললো যে আমি দেখছি যে কয়েকজন বারান্দা দিয়ে খুব চৌচিটি করছে, একজন বয়স্ক মানুষ, লম্বা, মানে বেশ চেহারা। তো মানে আমি তাকে বললাম, উনি কি জয়নুল আবেদিন এখানকার প্রিন্সিপাল? একবার আমার দিকে তাকাচ্ছে, ওদের দিকে তাকে বলে যে হ্যাঁ প্রিন্সিপাল। আপনি চিনেন ওনাকে, জয়নুল আবেদিনকে? আমি নাম চিনি না, দেখিনি কখনো। আচ্ছা, ভর্তি হলে সব জানতে পারবেন। এক কাজ করুন তো, কাছে চারানা পয়সা দেন। তখন চারানা পয়সা কিন্তু অনেক পয়সা। তো আমি দেখলাম যে লোকটা আমার সঙ্গে অনেকক্ষণ কথাবার্তা বলেছে, তো অনিচ্ছা সত্ত্বেও দিলাম, কারণ চারানা পয়সা তখন অনেক কষ্টের পয়সা। চারানা দিয়ে কিন্তু তখন প্রায় 5 আনা দিলে একবেলা খাওয়া যায়, মাস মানে হোটেলে একবেলা খাওয়া যায় তখন 5 আনা। তো সেরকম একটা চারানা একটা শিখি আমি তাকে দিলাম। বলে খুব ভালো, আপনি ভর্তি হতে পারবেন, অপেক্ষা করেন, ঘন্টা পড়বে, ডাকবে, এখানে বেড়ারা আসবে, আপনাদের নাম ধরে ডাকবে, সব চলে যাবে। ওই তো অনেকেই আসতেছে। তারপর দেখলাম, যাক ভর্তি হলাম আমি। কিন্তু ওই লোকটি ছিল আর্ট কলেজে কোনো চাকরি করতো না, মডেল, যাকে দেখে দেখে ছবি আঁকা হয়, ড্রয়িং শেখা হয়। উপরের ক্লাসের ছেলেরা তাকে দেখে দেখে ড্রয়িং করে।
স্টাডি করে, অনুশীলন করে, এবং তার নাম ফরাজি। তাকে নিয়ে আমি অনেক গল্প লিখেছি পরে। তো ওই ফরাজি এরপরে আমাদের চারুকলা কলেজ চলে গেল, মানে তখন আমরা ভর্তি হয়েছিলাম সেগুন বাগিচায় একটি বাড়িতে, যেখানে পরে আবার মিউজিক কলেজ হয়েছিল। আর 1957 সালের জানুয়ারিতে আমরা বর্তমান যে নিজস্ব ভবন চারুকলা। শাহবাগে সেখানে চলে গেলাম। তো আমাদের 6 মাস এখানে ক্লাস হয়েছিল, এবং সেখানে যেদিন হলো তো তখন খবরের কাগজে দেখলাম জয়নুল আবেদিন মানে ইউরোপ ভ্রমণ করে সেই দিনই ফেরত আসছেন। শাহবাগে শুরু হওয়ার এটা হয়তো 10-12 দিন পরের কথা। তো কলেজে ঢুকতে গিয়ে দেখি যে জয়নুল আবেদিনকে ঘিরে, আমি তখন কাগজে ছবি দেখে তার চেহারা বুঝে ফেলেছি, ঘিরে কয়েকজন শিক্ষক, সব আমাদের শিক্ষকরা বসে বারান্দায় গল্প করছেন। চারুকলার যে প্রধান শিক্ষক চত্বর, কারা কারা ছিলেন? হ্যাঁ, তখন ছিলেন কামরুল হাসান, আনোয়ারুল হক, কামরুল হাসানও ছিলেন। কামরুল হাসান, খাজা শফিক আহমেদ এবং আমিনুল ইসলাম। আচ্ছা আচ্ছা। তো এরা কয়েকজন বসে গল্প করছেন, আর আমি পাশ দিয়ে ধীরে ধীরে আমার ক্লাসে যাচ্ছি। প্রথম বর্ষের ক্লাস, একদম প্রথমেই পড়ে। এমন সময় দেখি যে এই থামের আড়াল থেকে ফরাজি, এতদিন তাকে কিন্তু পাইনি আর, আচ্ছা। এবং সে যাকে আমাকে জয়নুল আবেদিন বলে চিনিয়ে দিয়েছিল তিনি ছিলেন আনোয়ারুল হক। আচ্ছা। যাই হোক, তো ঢুকতেই সে আমাকে বললো যে স্যার একটু শুনেন, আমি তো ফরাজি। হ্যাঁ আমি তো চিনি তোমাকে, তো কী হয়েছে? স্যার ওই যে আপনার কাছ থেকে 4 আনা পয়সা নিয়েছিলাম, স্যার ওইটা ফেরত নেন। আমি প্রায় ভুলেই গিয়েছিলাম, দুঃখ ছিল 4 আনা পয়সা প্রথম দিনই আমাকে গচ্ছা দিতে হলো। তারপরে বলে স্যার আমার মাফ করে দিন, সেদিন আপনারা ভুল দেখাইছিলাম, উনি তো আনোয়ারুল হক, জয়নুল আবেদিন স্যার আজকে এসছেন। উনি তো টোটালটাই জেনে গেছেন হ্যাঁ, ইতিমধ্যে। এই যে 7 মাস পর একটি লোক, এই লোকটিকে আমি সেদিন থেকেই সত্যি সত্যি ভালোবেসে ফেললাম। তিনি আমাদের মডেল ছিলেন। দীর্ঘকাল আর্ট কলেজে তিনি এক অদ্ভুত চরিত্রের মানুষ ছিলেন। এই আপনি ফরাজি তাকে আলী। নিয়ে একটি অসাধারণ গল্পও লিখেছেন। তো সেটি যে ফরাজি আলী তিনি Canvas- মডেল দিতেন, সেরকম অনেক করুণ কাহিনী। যাই হোক, এবং শেষ পর্যন্ত সে তো আপনার গল্পেই বুঝতে পারলাম যে তার মৃতদেহ ওখান থেকে বেরিয়ে গেছে, চারুকলা থেকে। তার লাশ পড়েছিল একটা ঘরে, পরে অনেক 3 দিন পর তার লাশ বের করা ট্র্যাজেডিটা হলো। কিরকম, যে অথচ তাকে দেখে দেখে একে একে কত মানুষ বিখ্যাত হয়েছে, ছবি এঁকেছে, কিন্তু আমি ওর জীবনের আমার কোনো ওই উন্নতি হয়নি। গল্পটি যেটা লিখেছি, আমি বলেছি কেউ বলে যে ফরাজি আলী মরেছে, তার যখন শোক সভা হচ্ছে, যেহেতু সে কিন্তু প্রথম দিকে সব শিল্পীরা তাকে দেখে ড্রয়িং শিখতেন, ফিগার ড্রয়িং, মানুষের ফিগার। এই ছিল ফরাজি আলী। চাকরিতে ঢুকলেন কত সালে? সেটাও একটা মজার ঘটনা, যে মানে আমি যখন 5ম বর্ষে, তখন তো আমাদের 5 বছরের কোর্স ছিল, জি। তো মানে 5ম বর্ষে শেষ হওয়ার পরে 6 মাস আগেই আমাদের অধ্যক্ষ জয়নুল আবেদিন সাহেব আমাকে ডাকলেন তার ঘরে, বললো যে তোমাকে এখন আমাদের এখানে সিরামিক বিভাগ খুলবো, সিরামিক শিখতে হবে, তোমাদের 5 জনকে আমরা বেছে নিচ্ছি, তো তুমি এখানে কালকে থেকে ক্লাস করো। তো আমি বললাম যে স্যার আমার তো 5th ইয়ার চলতেছে, এখনও পরীক্ষা টরীক্ষা বাকি। বলে কেন, মানে এতদিন আসতে হয়নি, ওই ইয়েতে গিয়ে পরীক্ষা দিও, পরীক্ষার সময় তোমাকে 1 মাস ছুটি দেওয়া হবে, তখন শিখো। একই জায়গায় তো মাঝে মাঝে এসে ক্লাস করবো, মাঝে মাঝে একই সঙ্গে কী আছে। তো যাই হোক, তো পরীক্ষাটা সেইভাবেই দিলাম। আর আমার একটা ভয় ছিল যে এতদিন কাজ করেছি আর আমার রেজাল্টের কোনো ঠিক ঠিকানা ছিল না, নানান কারণ। হ্যাঁ, হ্যাঁ, আমি এর আগের ফলাফল কোনো ঠিক ছিল না। তো আমার একটা ইচ্ছা ছিল অন্তত একটা প্রথম শ্রেণী নিয়ে যাব, ভালো ছবি আঁকি, সবাই চেনে, স্যাররা খুব স্নেহ করে, কিন্তু আমার রেজাল্ট এর আগেরগুলো ভালো না। তারপরে 5ম বর্ষে এসে যখন পরীক্ষা দিতে যাই, রাজ্জাক স্যার আমাদের ক্লাস শিক্ষক, খুব অসাধারণ শিক্ষক ছিলেন, শিল্পী আব্দুর রাজ্জাক, আমাকে খুব স্নেহ করতেন, সবাইকে স্নেহ করতেন, তিনি হাতে ধরে শেখাতেন সবাইকে। স্যার আরও 1 বছর থাকতে চাই। কেন? আমি স্যার আমি একটা প্রথম শ্রেণী নিয়ে যেতে চাই, ফার্স্ট ক্লাস নিয়ে যেতে চাই। বলে কী বলো তুমি, আরেক বছর থাকলে যে তুমি ফার্স্ট ক্লাস পাবে, তুমি কি শিওর? বলে যে শোনো, তোমাদের এই ব্যাচটা সাংঘাতিক মেধাবী গ্রুপ, তোমরা প্রত্যেকেই ভালো, তোমাদের 4-5 জন তো সাংঘাতিক ভালো, কারণ কেউ কারোর চেয়ে কম না। তো তুমি কেন আবার তোমাদের পরের ব্যাচটা যে তোমার খুব ভালো লাগবে তা তো না, নতুন ওদের সঙ্গে ভালো না লাগতে পারে। হ্যাঁ, তিনি কাজটি করো না। যথার্থই বলেছেন তিনি। এবং বললো যে ঠিক আছে, তোমাকে একটু গোপনে বলি, তোমার রেজাল্ট তো একেবারে A+। আমাদের ওই ক্লাস পরীক্ষা, ক্লাসের কাজ দেখে দেখে 50% নাম্বার, 50 আচ্ছা, ভাগ আচ্ছা। নাম্বার যোগ হতো, বলে 50 নাম্বারে তুমি তো A+ আসো।
সমস্যা কোথায়? হ্যাঁ, তো চাকরি আপনার হয়ে গেল মানে এইভাবে? চাকরি হলো যে এইভাবে। তো সিরামিক্স শিখতেছি, এমন সময় স্যার আবার ডাকলেন। আমি তখন একেবারে এসে মাটি কাদা মাখা, অ্যাপ্রন পরা, বলে যে শোনো, তোমার জন্য 2টা চাকরি আছে, কালকে থেকে জয়েন করো। বাসের সাহেব আমেরিকা চলে যাচ্ছে, তুমি কালকে থেকে ফার্স্ট ইয়ারের ক্লাস নেবা। তোমার সমস্ত এই যে বায়োডাটা সবগুলো আমি সব ঠিক করে তুমি এখন সই করলে হয়ে যাবে। কালকে আমি ডিপিআইয়ের কাজ ফেরদৌস খান সাহেবের কাছে নিয়ে যাব। আমি তোর জন্য মাথায় আকার ভেঙে বলে কি হঠাৎ করে আমাকে ডেকে স্যার বলছেন তুমি সই করো। বলে না শোনো, তোমার জন্য 2টো চাকরি আছে। আরেকটি আছে USIS, আমেরিকান ইনফরমেশন সার্ভিসে, সেখানে নিতুন কুণ্ডু যেখানে আছে শিল্পী, এবং আনোয়ার হোসেন বলে আরেকজন আছেন, তাদের সঙ্গে তুমি কাজ করবা। আর মিস্টার জনসন যে কালচারাল ডিভিশনের হেড ওখানে, তিনি তোমার ছবি খুব পছন্দ করে, তোমাকে সে পছন্দ করে গেছে। আমাদের এখানে জয়েন করলে তুমি পাবে 180 টাকা, আর ওইখানে জয়েন করলে তুমি পাবে 315 টাকা। কোথায় যাবে? হ্যাঁ, আর তুমি কিন্তু ওইখানে জনসন বলছে ও যদি রাজি হয়, জনসন আজকে বিকালে আসবে, আর এটা আমরা তোমাকে এখন দিচ্ছি। তুমি ভেবো না যে আমরা তোমাকে জোর করে এটা হচ্ছে, তুমি আমাদের কালকে থেকে ক্লাস নাও, তোমার যেটা ভালো লাগে তুমি সেটা গ্রহণ করো। হ্যাঁ, দুটি তোমার জন্য খুব ভালো। তো আমি সাংঘাতিক একটা সমস্যা পড়ে গেলাম। আবার তিনি বললেন টাকার প্রয়োজন আছে, আর তোমাকে 6 মাস পরে আমেরিকায় 1 বছরের জন্য পাঠিয়ে দেবে অফিস থেকে। কবে তুমি এখানে স্কলারশিপ পাবে, কবে তুমি বিদেশ যেতে পারবে, কিন্তু এখানে শিওর জনসন আমার সঙ্গে বসবে তোমাকে নিয়ে। তুমি এখন ডিসাইড করো, আজকে না করো কালকে করো, সই আজকে করতে হবে না। শফিকুল আমিন বলে না, ও আজকে করবে, আজকে ডিসিশন নেবে। আপনি ওকে জোর করছেন কেন? আমি বললাম না স্যার, জোর না স্যার, আমি এই মুহূর্তে ভাবছি আমি চারুকলায় থাকতে চাই। বলে কেন? দুনিয়াটা দেখবে না? আমরা যে স্যার পরবর্তীকালে দেখার চেষ্টা করব। না না, তুমি ভাবো, তুমি আজকে করতে হবে, তোমাকে জানিয়ে রাখলাম, যেহেতু তো কালকে থেকে তুমি ক্লাস নেও। আমি তো আমার সিরামিক্স বলে সেটাও আবার পরে গিয়া, যেমন আমি এখানে পরীক্ষা দিয়েছিলাম, ও তখনই মনে হলো স্যার আমার রেজাল্ট তো জানি না, আমি যে চাকরিতে আমার রেজাল্ট আউট হয়ে গেছে। বলে যে হ্যাঁ 2-1 দিন তো আউট হয়ে যাবে, সেগুলো সে ওর রেজাল্টটা জানিয়ে দেন, দিয়ে দেন ওকে। ওর স্বপ্নের মতো লাগতেছে, স্বপ্নের মতোই আমার কাছে। তো তিনি বলেন যে তুমি প্রথম শ্রেণী পেয়েছো, ফার্স্ট ক্লাস পেয়েছো, স্বপ্নের অধিক, তোমাকে আমরা শিক্ষক করবো কেন? রূপকথা। হ্যাঁ, এইভাবে তিনি আমাকে আমার শিক্ষকতা, আমি তখনই সই করে দিলাম। আমি আর চিন্তা করবো না। হাশিম ভাই, আপনার কাছে জানতে চাইবো যে এই ছবি আঁকতে গিয়ে আপনি তো অনেক বিড়ম্বনার মুখেও পড়েছেন, অনেক স্মৃতির মুখোমুখি হয়েছেন, সেই সব স্মৃতি জানতে চাইবো। তার আগে ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, বিরতিতে এসে আপনার সঙ্গে আরও কথা বলবো বিস্তারিত। সুধী দর্শক, আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই, থাকুন আমাদের সঙ্গে। সুধী দর্শক, ফিরে এলাম বিরতির পরে শিল্পবাড়ি অনুষ্ঠানে। শিল্পবাড়ি পরিবেশিত হচ্ছে দর্জিবাড়ির সৌজন্যে, আর দর্জিবাড়ির সৌজন্যে আমার এই পরিধেয় পোশাক আপনারা দেখতে পাচ্ছেন। কথা বলছিলাম শিল্পী হাশেম খানের সঙ্গে। হাশেম খান, আপনি তো অনেক অভিজ্ঞতার ভিতর থেকে এসছেন, অনেক প্রশংসা পেয়েছেন, কখনো কি একটু বিরূপ সমালোচনা পাননি? আমার কাজ নিয়ে, আমার ছবি আঁকা নিয়ে ইত্যাদি নিয়ে বহু কথা শুনেছি। আজকে আমি বলতে দ্বিধা নেই, চারুকলায় এই যে আমি যে এটা হয়তো আসবে, যে কথা প্রসঙ্গে এসে যাচ্ছে, যে আমি এই যে ক্যানভাসে পেন্টিং করা, এক্সিবিশন করার অনেক আগে থেকেই কিন্তু বই ছবি আঁকছি, এবং আমার সেই ছোটোবেলা থেকে ধারণা ছিল শিল্পীদের প্রধান একটি কাজ হচ্ছে বইতে ছবি আঁকা। তো আমি তখন এই ইলাস্ট্রেশনটা বেছে নিয়েছিলাম সেই ছোটোবেলায়। আর যেহেতু সেই তখন থেকে আমি যে শিশু সংগঠনের সঙ্গে জড়িত হয়ে পড়েছিলাম, কচিকাচার মেলা, দাদা ভাই কবি হাবিবুর রহমান আমাকে এই সুযোগগুলো করে দিয়েছিলেন, এবং এই সুযোগগুলো করে দেওয়াতে আমি এই ইলাস্ট্রেশন করতে যেয়ে তখন আমি দেখেছি যে আমি পেন্টিংয়ের একটি ইলাস্ট্রেশন কিন্তু একটি পেন্টিংয়ের কম্পোজিশন একই জিনিস, ছোট হোক একই জিনিস কিন্তু আমার কাছে। এবং সেই সময় আমি অনেক নিন্দা পেয়েছি, আমার বদনাম করেছে যে যারা সমালোচক, এবং তাদেরকে খুব খারাপ চোখে দেখত। তখন আমি ভাবলাম যে আচ্ছা, আমার লেখাপড়ার মধ্যে আমি দেখেছি পিকাসো ইলাস্ট্রেশন করেছেন, আর আমি অত দূরে যাব না, আমাদের যে শিল্পকলার প্রতিষ্ঠা যে শিল্পীরা করেছেন, শিল্পাচার্য জয়নুল আবেদিন, কামরুল হাসান, এরা দুইজনই অনেক আগে থেকে কলকাতায় নামকরা ইলাস্ট্রেটর,
এবং একই সঙ্গে পেইন্টার, তো তারা তো কিছু বলছেন না, অথচ অন্যেরা অনেকে বলছেন। এমনকি দুজন শিক্ষকও বলছেন যে আমার অভিভাবক একবার খোঁজ নিতে এসেছিলেন আমার ভগ্নিপতি, যে আমি কী বলে যে না, ও নষ্ট হয়ে যাচ্ছে, ওর হাত নষ্ট হয়ে যাচ্ছে, ইলাস্ট্রেশন করে হাতটা নষ্ট করে ফেলছে, ও ছবি আঁকতে পারবে না। আর আমি শিক্ষক হওয়ার পরে আমার ছাত্রদের, বিকাশরা অনেক পরে আমার ছাত্র, আমি বলেছি সব রকম কাজ করো, হাতটাকে খুলে দাও, সব রকম কাজ করো, খুলে দাও হাতটাকে। তুমি যে সমাজের একজন প্রয়োজনীয় ব্যক্তি, এটা তোমাকে প্রমাণ করতে হবে। আজকে যে আমরা চিত্রশিল্পীরা সমাজে, একজন ইঞ্জিনিয়ার যেমন প্রয়োজন, একজন আর্কিটেক্ট প্রয়োজন, একজন চিকিৎসক প্রয়োজন, একজন প্রকৌশলী প্রয়োজন, এই যে হ্যাঁ একজন টেকনোক্রেট যেমন প্রয়োজন, একজন শিল্পীও একটা সমাজকে, দেশকে সুন্দরের পথে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় ভূমিকা একটা রাখতে পারে। পেশা, একটা। তো সুতরাং এটাতে কোনো ক্ষতি নেই। এমনকি যারা আজকে, আমি মনে করি যারা এই যে গ্রাফিক ডিজাইন করছে, বিজ্ঞাপনী সংস্থা করছে, এমনকি বিভিন্ন কাজের সঙ্গে আছে আমাদের শিল্পীরা, কোথায় নেই আজকে। এইটা না হলে তো শিল্পীরাই তো সমাজকে সুন্দর করে সুন্দর তোলে। না, এটা না হলে তো আজকে যারা শুধু প্রদর্শনী করছে তারাও তো জায়গা পাবে না। নিশ্চয়ই। হাসিম ভাই, দেখি তো বিকাশ ভাই কিভাবে আপনাকে আঁকছে। বিকাশ ভাই কি করছেন, কতটুকু আঁকলেন? চেষ্টা করছি আসলে স্যারের ছবি আঁকা, তার কাছ থেকেই শেখা। ছবি আঁকা দেখা, মানে ছবিটা দেখার আগে হয়তো দর্শকরা দেখছেন, আমি একটা মজার কথা বলি। বল। রফিকুন নবী, তিনি নামকরা শিল্পী, আমরা একসঙ্গে বহু কাজ করেছি। তো বলে যে হাসিম ভাইয়ের মুখ আঁকা খুব সোজা, হ্যাঁ, একটি গোল এঁকে মাথায় কয়েকটা চুল আর দুটো চোখ, আর এখন দাঁড়িয়ে দেখছেন, একটু দাঁড়িয়ে দিলে কিন্তু হাসিম খানকে চেনা যাবে। কি মনে হয় আপনার? হাসিম ভাই, আমার একটা অভিজ্ঞতা দিয়ে আপনার কাছে এবার ফিরে যেতে চাই। কয়েক বছর আগে জাতীয় জাদুঘরের নলিনীকান্ত ভট্টশালী মিলনায়তনে বিশাল আপনার একটা এক্সিবিশন হয়েছিল ছবির। আমি ছবির দেখতে যেতাম, আমি তো ছবির মানুষ না, ছবি ভালো করে বুঝিও না, কিন্তু রং আর রং মনে হচ্ছে কি যেন উদ্ভাসিত হয়ে উঠছে পুরো হলটা, সবুজ রঙে, হলুদ রঙে, মানে বাংলাদেশকে আমি পাগলের মতো আমি দেখেছি। আমি অনেকবার গিয়েছি শুধু আপনার, আমি আর কারো প্রদর্শনীতে এরকম যাইনি, শুধু আপনার ওটা দেখার জন্য গেছিলাম। হাসিম খানের ছবিতে এত রং কেন, এত সবুজ কেন, এত রং কেন? রং কি বলতে চায় হাসিম খানের এই ছবি? এই যে আপনার ভালো লেগেছে, এটা আমাকে অনেকেই বলেছে, আর এটি আমি মনে করি খানিকটা আমার সার্থকতা। আমি এই রং দিয়ে, ছবির রং দিয়ে লেখাও আছে, ড্রয়িং আছে, অনেক কিছুই আছে, আবার অনেক কিছুই নাই, সব মিলিয়ে যে মানুষকে কাছে টানতে পেরেছে। এখানে মুনতাসির মামুন, তিনি শিল্প সমালোচকও, তিনি বলেছেন হাসিম খানের ছবির সামনে গিয়ে অন্তত যে কোনো দর্শকের, যিনি কিছুই জানেন না, তাকেও 1 মিনিট থেকে 3 মিনিট দাঁড়াতে হয়। একজন শিল্পীর এর থেকে বড় পাওয়া আর কি? তো যদি তিনি দাঁড়িয়ে রাখতে পারেন, এই যে আপনি উদ্বোধিত হয়েছেন, আপনার ভালো লেগেছে, তো এটার ব্যাখ্যার আমি কি দেব আমি জানি না। আপনার কি এই রং কি শৈশবের গ্রামের একটা কোনো সম্পর্ক? হতে পারে। হ্যাঁ, আমি এত সবুজ দেখেছে, আমি সবুজ দিয়ে ছবি আঁকি। আমার ছবিতে সবচেয়ে রঙের প্রাধান্য থাকে সবুজ, সেখানে লালও থাকে, হলুদ থাকে। তবে আমার এই প্রাইমারি রং, যেটাকে বলে প্রাথমিক রং, এই 3টি রঙই আমার খুব প্রিয় এবং আমি এইভাবে আঁকতে চাই। আর আরেকটা জিনিস হলো, সে আমার মানে চারুকলা ভর্তি হওয়ার সময়, ওই যে বলেছিলাম, হ্যাঁ অভাব ছিল, এই অভাবে কিন্তু মানুষকে নানান কিছু দিয়েও থাকে, আমাকে অনেক কিছু দিয়েছে কিন্তু, কারণ সেই সময় বিদেশি রং এত দামি, কিনতে পারতাম না। তো আমি যেসব রঙগুলো পড়ে থাকতো, এগুলো কেউ নেয় না, বলে যে তুমি 6টা নিয়ে যাও একটার দামে। আচ্ছা। তো আমি বলি প্রুশিয়ান ব্লু বলে একটা আছে, প্রুশিয়ান ব্লু, জি, নীলের অনেকগুলো আছে, কবাল্ট ব্লু আছে, প্রুশিয়ান ব্লু আছে, জেনারেল ব্লু আছে। আমি প্রুশিয়ান ব্লু দিয়ে এই যে সবুজ আঁকি, কারণ সবাই গ্রিন সব নিয়ে যায়, হুকার্স গ্রিন, স্যাপ গ্রিন, সব টিপগুলো কিনে নিয়ে গেছে, নাই। তো আমি কি করি, তখন এই প্রুশিয়ান ব্লুটা নিলাম, একটার দামে 6টা কিনলাম, বেশ। তারপরে অনেক কষ্ট করে ইয়েলো কিনলাম, গ্যাম্বুজ ইয়েলো। তো এই করে করে আমি নিজে রং বানাতাম, সবুজ আঁকছি। তো একদিন বাইরে চারুকলা চত্বরে বসে লিচু গাছতলায়, এটা বোধহয় প্রথম বর্ষই হবে, আঁকতেছে, আমাদের ক্লাস দিয়েছে স্যার। তো কামরুল হাসান তখনও আমাদের ওখানে শিক্ষক। তো তিনি
ওই মাঠে দাঁড়িয়ে আমি কি করতেছি দেখলেন, দেখলে কি একটু অবাকে বলেন যে, এই তুমি কি করছো হে, তুমি এরকম হলুদ লাগালে কেন, গাছ তো সবুজ। আমি বলছি লাগাচ্ছি স্যার, সবুজ দিচ্ছি, দাও দেখি। আমি তখন পার্সিয়ান ব্লু দিয়ে হলুদ লাগিয়ে দিলাম, গ্রিন এসে গেল। হ্যাঁ, বলে করেছো কি, হ্যাঁ তুমি দেখে যে আমাকেও ছাড়িয়ে চলে গেছো। ওই মাপের একজন আরে শিল্পীর ভাই। কাছ থেকে পাওয়াটা, তখন এই হ্যাঁ, এই রিমার্ক, এই তো মন্তব্য। বলে যে তো তুমি এটা শিখলে কোথায়? আমি বললাম, স্যার শিখি নাই, নিজে নিজে চেষ্টা করছি, কারণ আমি মানে ওই যে রয়্যাল স্টোরিতে গিয়ে স্যার আমি গ্রিন পাই নাই, সবুজ পাই নাই। তো এই যে শিখেছি, দেখেছি, এবং কামরুল হাসান আমার কাছে তখন অসাধারণ একজন, মানে ভিতর থেকে আমি তার প্রতি, কারণ তিনিও কিন্তু খুব উজ্জ্বল রং ব্যবহার করতেন। রাইট। হ্যাঁ, এই যে আমার অবচেতনে যে মানুষের ভালোবাসা পাওয়া, এবং তিনি তার ছবি, তার বুক কাভার দেখছি, দেখছি আমাদের এখানে যে বুক কাভারে, যে আমি প্রসঙ্গটা আসলে ইলাস্ট্রেশনে যে ভেঙেছেন, অসাধারণ ভেঙেছেন এই দুজন, জয়নুল আবেদিন এবং কামরুল হাসান। জয়নুল আবেদিন তার বলিষ্ঠ ড্রয়িং দিয়ে যে জসিমউদ্দিনের বইগুলো যে এঁকেছেন, অসাধারণ, সে একদম শিল্প, কারণ এই শিল্পটা তারা বইয়ের জগতে নিয়ে এসছেন, ক্যানভাসের শিল্পটা, এবং সেটা শুরু করেছিলেন জয়নুল আবেদিন এবং এই কামরুল হাসান। তিনি পরীক্ষা নিরীক্ষা করেছেন কামরুল হাসান, আধুনিক এই কিউবিজম বলেন, বিভিন্ন ইজমের দিয়ে কিন্তু তার ড্রয়িংয়ে, আবার আমাদের ফোক সব নিয়ে কিন্তু কামরুল হাসান করেছেন। আবার আমি মনে করি সেটা কিছুদিন কিন্তু রশিদ চৌধুরী, অনেকে জানেন রশিদ চৌধুরী কিন্তু এই যে ফোক থেকে, আমাদের লোকশিল্প থেকে নিয়ে কিন্তু, যদিও তিনি সেই অ্যাবস্ট্রাক্ট ফর্মে করেছেন, কিন্তু সেগুলো ছিল লোকশিল্পেরই, এই যে রং নিয়ে খেলা। এরপরে করেছেন কাইয়ুম চৌধুরী, অসাধারণ অসাধারণ, তার ছবি অসাধারণ কাজ দেখলেও করেছেন। এরকম কিন্তু হেসে উঠতো। আমি অল্পের মধ্যে শুরুটা বলে দিলাম যে কিভাবে এসছে, এবং এবং আপনাদের ছবি দেখলে মনে হতো শুধু ছবি না, ছবিটা যেন কথা বলে। এখন বলি যে 1972 সালে আমরা যখন বাংলাদেশের শিল্পকলা নিয়ে ভারতে গেলাম, আমাদের কাছে তখন দুয়ার খুলে গেল, কারণ আমাদের কাছে ভারত নিষিদ্ধ ছিল এত কাছের হয়ে। জি। 1972 সালে যে সাংস্কৃতিক চুক্তির বিনিময়ে আমার সৌভাগ্য হয়েছিল, এত বিরাট আয়োজনের জয়নুল আবেদিন দায়িত্ব দিয়েছিলেন আমাকে, আমি কোনো অভিজ্ঞতা নেই। যাই হোক, কলকাতা যখন প্রদর্শনী হয়, কলকাতা এখনও ভারতের সবচেয়ে মানে মানে অর্থাৎ মানে নামি দামি আর্ট ক্রিটিক এবং শিল্প আন্দোলনের একজন নেতা প্রণবরঞ্জন রায়, তিনি ঢাকাও আসেন মাঝে মধ্যে, এখন বাংলাদেশের বন্ধু। তিনি কাইয়ুম চৌধুরী আর আমাকে একই সঙ্গে একটি প্রশ্ন করেছিলেন, এরকম একটা মানে মানে এতে সমাবেশে, ওই প্রদর্শনী উপলক্ষে। বলছে যে কাইয়ুম চৌধুরী এবং শিল্পী হাশেম খান, আপনারা দুজনেই যে প্রচ্ছদ আঁকেন, আবার ক্যানভাসে ছবি আঁকেন, কিন্তু সারা বিশ্বেই কিন্তু যারা গ্রাফিক ড্রয়িং করে, ডিজাইন করে, এমনকি আমাদের দেশের কলকাতাতেও খুব কমই কিন্তু তারা বইয়ের জগতে যান, কিন্তু আপনারা দুজনই সমানভাবে দুই জায়গায় শক্তিশালী, তো এটা কেন? তো সেখানে কাইয়ুম চৌধুরী, ঠিক আমরা এগুলো আলাপ করতাম আর কি, কাইয়ুম চৌধুরী বললো যে আসলে যে আমি বই ছবি আঁকি এই জন্য অন্য একটা আনন্দ পাই, আমি ক্যানভাসে যে ছবি আঁকি সে একই ছবি কিন্তু আমি বইয়ের প্রচ্ছদে আঁকি, যেই জন্য আমার একটা দুর্নাম আছে যে আমাকে প্রচ্ছদ করতে দিয়ে অনেকে সময় মতো পান না। আসলে আমি তো আমার ক্যানভাসের চিন্তাটাকে ঢুকাতে একটু সময় লাগে আমার। আর আমি জবাব দিয়েছিলাম ওইটারই পরিপূরক হিসাবে যে বাংলাদেশ আমরা যুদ্ধ করে স্বাধীনতা পেয়েছি, ঢাকা শহরে আপনি দেখুন, ঢাকা শহর বটে কিন্তু এখনও একতলা বাড়ি খুব বেশি নাই। তো ছবি টাঙাবো কোথায়, টাঙাবে কোথায়? আর ছবির মানে গ্রাহক কারা? এখন তো ছবি বিক্রি হয় না, আপনাদের এখানে হয়তো কিছু হয়, আমাদের সেখানে এখনও সেই সংস্কৃতিটা গড়ে ওঠেনি। দেশ স্বাধীন করেছি, একদিন হয়তো এই যেমন আমরা বই পড়তে ভালোবাসি, এখনও কিছু লোক গান শুনতে ভালোবাসি, হয়তো এই চর্চার মাধ্যমে ছবিও
গ্রাহক বাড়বে, একদিন কিনবে হয়তো- মানুষ। হয়তো আমাদের দালান কোঠা বাড়ি হবে, পাকা বাড়ি হবে, ছবি লোকে টাঙ্গাবে। তো বরং আমরা এইভাবে কিছুটা হলে, যে কায়মচ্যুতি যে কথা বললেন যে ক্যানভাসের ছবি বইয়ের মাধ্যমে, অন্তত একটি বই তো 2000 ছাপা হয়, এবং একটা বই যদি 5 জনে পড়ে 10,000 দর্শকের কাছে শিল্পকর্ম পৌঁছে যাচ্ছে। আমরা এইভাবেই কিন্তু শিল্পকর্মকে জনসাধারণের কাছে নিয়ে যেতে পারছি। আপনি বাংলাদেশের সমস্ত আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে 69-এর গণঅভ্যুত্থান, 52-এর ভাষা আন্দোলন, এবং কচিকাঁচার আসরের সঙ্গে যুক্ত ছিলেন। আপনি এই আন্দোলনের সঙ্গে একজন মানুষের সঙ্গে আপনার একটা নিবিড় পরিচয় ছিল, তিনি হচ্ছে সুফিয়া কামাল। সুফিয়া কামালকে আপনি কিভাবে দেখেছেন এবং কিভাবে মূল্যায়ন করবেন, এর উত্তরটা আমরা নেব একটু ছোট্ট বিরতি থেকে আসার পর। শুধু দর্শক, আপনারা দেখছেন শিল্পবাড়ি, পরিবেশিত হচ্ছে দর্জি বাড়ির সৌজন্যে, সঙ্গে আছে আমি মনি হায়দার। ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরছি একটু পরেই। যদি দর্শক, ফিরে এলাম বিরতির পর। হাশিম ভাই, জানতে চেয়েছিলাম সুফিয়া কামাল সম্পর্কে। চারুকলায় ভর্তি হওয়ার সময় তখন কিন্তু আমি এর আগে ক্লাস 8 থেকে, ওই যে বলতাম প্রচুর লেখাপড়া করতাম, তো আবার লিখতামও, ছড়া লিখতাম, গল্প লিখতাম। সেগুলো ছোটদের আসরে, ওই যে ছোট মানে পাতায়, ছোটদের লেখা পত্রিকার হিসেবে পাতায় ছোটদের পাঠায়। পাতায় ছাপা হতো। এভাবে রুকনুজ্জামান খান দাদাভাইয়ের সঙ্গে পরিচয় হলো। তো কচিকাঁচার মেলা যখন ঘটিত হয়, সেদিনই কিন্তু প্রথম পরিচয় এক ধরনের আর কি। তো প্রথম সভা যেদিন ডাকলেন, সেই সভাটা ছিল সুফিয়া কামালের বাসায়, অবধ আসলেন 13 নম্বর, আমার এখনো নাম্বারটা মনে আছে, 13 নম্বর অবৈধ আসলেন। অবদার আসলেন। তো আমি আর সেই বাসা খুঁজে পাই না, খুঁজে 8 ঘন্টা গলদঘর্ম হয়ে মানে সে খুঁজছি, পাই না। যাই হোক, তার শেষে একটা জায়গায় এসে একজনকে জিজ্ঞেস করলাম, একজন মহিলাকে, যে এরকম 13 নম্বর, বলে যে এই তো পাশের বাড়ি, কিন্তু এটা পেছন দিক, আচ্ছা, সামনের দিকে গেলে সেই KM দাস লেন ঘুরে যেতে হবে, সে অনেক দূর আবার। তারপর তিনি বললেন, এক কাজ করো না, আমাদের এই বাড়ির ছেলেরা ওই বাড়ির ছেলেরা এই দেয়াল টপকে চলে যায়, তুমি তো বাচ্চা ছেলে, তো তুমি দেয়াল টপকে চলে যাও। তো দেয়াল টপকে যখন গেলাম, ধূপ করে একটা আওয়াজ হলো, দেয়াল থেকে লাফ দিলাম, তো কে 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 বলে, আমি সর্বনাশ, আমাকে যদি চোর ভাবে। এমন সময় একজন লোক চলে আসলেন, বয়স্ক মানুষ, মোটামুটি মাঝ বয়সী, বললেন যে কী চাও তুমি এখানে, এইদিকে দেয়াল দিয়ে নামলে কেন? আমি বললাম যে কচিকাঁচার মেলার একটা সভা আজকে হচ্ছে ইত্যাদি, খুব সংক্ষেপে, খুব ঘাবড়ে গেছে, খুব ঘেমেও গেছে। মানে আসো আসো আসো, আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুমি এদিক দিয়ে আসলে কেন? আমি সামনে দিয়ে খুঁজে পাচ্ছিলাম, তাই কেন? আমি পাইনি। বলো আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসো। তো দেখি যে একটা গাছতলায়, পুকুর পাড়ে, সেখানে অনেকে বসে আছে। হ্যাঁ, পরবর্তীকালে চিনেছি সুফিয়া কামাল, আবদুল্লাহ আল মতি শরফুদ্দিন, তারপর আব্দুল ওয়াদুদ, দেবমণির বাবা, হ্যাঁ, আচ্ছা, যিনি পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। হ্যাঁ, পররাষ্ট্রমন্ত্রীর বাবা আব্দুল ওয়াদুদ, ইত্তেফাকের তিনি জেনারেল ম্যানেজার। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আব্দুল ওয়াদুদ। তারপরে ছিলেন দাদাভাই, ছিলেন রুকনুজ্জামান খান, আব্দুল আহমদ, আরও 2-4 জন, এবং বেশ কিছু আমার বয়সের ছেলে মেয়েরা। তো উনি গিয়ে বলে, দেখো দেখো, তোমাদের সভা তো প্রায়, তখন সবাই মুড়ি খাচ্ছেন। আচ্ছা, হ্যাঁ, তা আমাকে দেখে সুফিয়া কামাল বললেন, তুমি, এবং আমি দেখলাম আমি একমাত্র অপরিচিত একজন লোক যে কচিকাঁচার মেলার এই বিজ্ঞাপন দেখে এসছে, আর কেউ না, আর সবাই কিন্তু পরিচিত সবাই। তো বললেন যে আরে এটা খুব মজার কথা, ও কাগজে খবর দেখে তারপরে এসছে। আর ওই যে ভদ্রলোক তুমি বললেন যে ওকে তোমরা এই মেলার সঙ্গে নিয়ে নাও, ওই এই সবাই আসার জন্য আধা ঘন্টা ঘুরেছে এবং একটা দেয়াল টপকে এসছে। সেদিন কিন্তু আমি কথাটার অর্থ বুঝি নেই, এই মানুষটির কথা বলছি। তো যাই হোক, তো ওই যে পরিচয় হলো, তারপর থেকে কিন্তু আমি মানে এরপরে দীর্ঘদিন আমি কচিকাঁচা মেলার সঙ্গে জড়িত ছিলাম। আর ওই মানুষটি হলেন সুফিয়া কামালের স্বামী কামাল উদ্দিন খান। সুফিয়া কামাল যে সুফিয়া কামাল হয়ে উঠেছেন, তার ছেলেমেয়েরা আজকে সুলতানা কামাল, সাইদা কামাল এবং অন্যান্য, হ্যাঁ, তার অন্যান্য ছেলেরা যারা আছে, এই যে তারা যে প্রগতিশীল মানুষ। এবং সুফিয়া কামালের বাড়িটি ছিল যে সারা দেশের, বিদেশের
একটা প্রগতিশীল মানুষের কেন্দ্রবিন্দু। মানবতার প্রতিষ্ঠার একজন মানুষের যে কেন্দ্র, এবং সারা দেশের মানুষকে যে তিনি সব ভালোবাসা দিয়ে সব আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন, প্রেরণা দিয়েছেন, শক্তি দিয়েছেন, এর পেছনে কিন্তু এই কামাল উদ্দিন খানের অবদান ছিল অনেক বেশি। আইয়ুব খান তাকে শাস্তি হিসেবে তার চাকরি টাকরি ইত্যাদি, তিনি তখন বোধহয় ওয়াসার মানে অর্থ বিভাগের দায়িত্বে ছিলেন, তাকে চাকরি থেকে নিচের দিকে নামিয়ে দিলেন পদ থেকে এবং দিনাজপুর বদলি করেন। তাতে তিনি বললেন যে সুফিয়া কামাল তার কাজ করছে, তাকে বিরত করার মতো ক্ষমতা আমার নেই, দরকার হলে আমার চাকরি চলে যাক, দরকার হলে আমি শাস্তি বহন করব। তো ছেলে মেয়েরা যে কাজ করছে, করছে, কত নিন্দা তাকে করেছে, তিনি বুক আগলে জড়িয়ে ধরেছেন তাদের, আমাদেরকে কত উৎসাহ দিয়েছেন এই কামাল উদ্দিন খান। আমি আজকে সুফিয়া কামালের কথা বললেন, কিন্তু আমি বলবো কামাল উদ্দিন খান নীরবে, তিনি কিন্তু খুব লেখকও ছিলেন, অনেক অনুবাদ আচ্ছা করেছেন। আচ্ছা, না এটা খুব ইন্টারেস্টিং, আপনি ওনার কথা ওনার কথা কেউ বলে না, আপনি বলছেন, বলুন। তারা প্রেরণাই ছিল কামাল উদ্দিন খান, এবং তিনি তাকে আগলে সবাইকে আগলে রাখতেন। এই মানুষটি নীরবে থাকতেন, কখন সামনে আসতেন না। হাশিম ভাই, বাংলাদেশের বাইরে আপনার কি কোনো প্রদর্শনী হয়েছে? হয়েছে, ঠিক আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল জাপানে, যে আমার ইলাস্ট্রেটেড বই প্রদর্শনী, এবং জাপানের শিশু এবং সেই শিশুদের বাবা মা তাদের সঙ্গে একদিনের একটি অনুষ্ঠান, অসাধারণ একটি অনুষ্ঠান। কত সালে হয়েছিল? এটা হচ্ছে 1986 সালে। আপনি গিয়েছিলেন আমন্ত্রণ জাপানে? জানানো হয়েছিল। আপনি গিয়েছিলেন? হ্যাঁ, গিয়েছিলাম। কেমন উপভোগ করলেন? খুবই মজা লেগেছিল। আচ্ছা, হ্যাঁ, এবং আমার যে ইন্টারপ্রেটার ছিলেন, আমি খুব সামান্য ইংরেজি জানি, যেটুক জানি সেটুকু। হ্যাঁ, আর ছবি তো বেশি ইংরেজি বলতে হয়ও না, অত বেশি কথা বলতে হয় না, তবু স্টোরিগুলো আমি খুব সংক্ষেপে বলেছি। তো ওরা খুবই মানে মুগ্ধতা, মানে কেউ নড়তে চায় না, কেউ উঠতে চায় না। আর এমনি দলীয় এক্সিবিশন অনেক হয়েছে। না সেটা তো জানি। হাশিম ভাই, আপনাকে দেখলে আমি একটা চিরতরুণ আপনাকে দেখতে পাই। আপনার বলবেন যে হ্যাঁ আমার বয়স হয়েছে, এটা হইতে পারে, কিন্তু আপনি কিন্তু চিরতরুণ, রঙে উদ্ভাসিত হয়ে থাকেন। তবু আরেকটা জিনিস, আমাকে কিন্তু বাংলাদেশে মনে হয় না, কারণ এটা আমি নিজেও বলি যে আমি ওই রুশ সিনেমা দেখে এবং আলেক্স হ্যাক্সলির মানে তার সে বই পড়ে আমার মনে হয়েছে যে এই বাংলাদেশে কিন্তু বিভিন্ন জাতির বিভিন্ন জায়গা থেকে মানুষ এসছে, জি, এবং আমাদের কোনো অ্যানসেস্টার, আমাদের কোনো পুরুষ, আমি নিশ্চিত যে তারা ইন্দোনেশিয়া থেকে এসেছিল। হতে পারে, কারণ এই যে জাহাজের মশলা বিক্রি করা ইত্যাদি করাকে এসেছিল। কারণ আমার চেহারার সঙ্গে ইন্দোনেশিয়ার চেহারার এত মিল, যেমন আমি, রবিউল হুসাইন তার ছেলে এবং মুনতাসির মামুন এই বছর 2 আগে ইন্দোনেশিয়া ঘুরে এসছে। তাদেরকে মনে করছে ফরেনার্স, এমনকি ইমিগ্রেশনে পর্যন্ত আমাকে বলছে আপনি যান। হ্যাঁ, তাদেরকে আটকে দিয়েছে। হ্যাঁ, তো এই সব জায়গায় আমাকে, এবং আমি অসুস্থ হওয়ার পরে, আমি 1992 সালে খুব অসুস্থ হয়েছিলাম, আমি সিঙ্গাপুর হাসপাতালে ছিলাম। আমি একটি ছোট উপন্যাসের মতো লিখেছি, সে ছাপা হয়েছে, চেহারা। আমার চেহারা এমনই যে আমাকে বাংলাদেশের চেহারা নয়, এটা একেবারে মঙ্গোলিয়ান চেহারা। সুতরাং আমার যে, এবং ইন্দোনেশিয়ার সঙ্গে আমার এত বেশি মিল। হ্যাঁ, তো ইন্দোনেশিয়া গিয়েও আমার তাই মনে হয়েছে। আপনার জীবনে প্রেম নারী কিভাবে এসেছিল, এখনো আসে কিনা, এটা আপনি কিভাবে দেখছেন? বলতে গেলে অনেক লম্বা গল্প, আর এটা সবাই শুনতেও চায় বোধ হয়। হ্যাঁ, কোনো এক জায়গায় হয়তো বলা যাবে, তবে যে কোনো সুন্দরী নারীকে সঙ্গে মানে বন্ধুত্ব করতে আমি ভালোবাসি। ওয়ান্ডারফুল। দেশের হোক, বিদেশের হোক, বাইরের হোক। আর সুন্দরী কিন্তু আমি মনে করি না যে শুধু চেহারায় সুন্দর, রঙে সুন্দর, মননে দরকার, তাই না। আমি মানুষের সঙ্গে যখন কথা বলি, যখন তার সঙ্গে যখন বুঝি তার কথাবার্তা ব্যবহারে, তখনই কিন্তু মনে করি যে এর সঙ্গে বন্ধুত্ব করা যায়। রিয়েল বিউটিফুল। আর আমি কিন্তু তখন চাই যে তার কাছে আমাকে অর্থাৎ উপস্থিত করতে, এবং আমিও মনে করি সে আমাকে তার সঙ্গ দেওয়া, পাওয়া। আমি বিভিন্ন দেশে, আমি একটা বইও লিখেছি, এই বইটা আপনাকে দিয়েছিলাম, এই যে নিরাবরণ কন্যার গল্প অল্প। এখানে কিন্তু 5টি মেয়ে আছে বিদেশি,
আর একটি আছে দেশের মেয়ে, একটি মডেলের গল্প নূরজাহান, আর আর ফুলজান, জি, ফুলজান তার আসল নাম নূরজাহান। আর একজন মডেলের কথা আছে। এই যে 5টি মেয়ে, এই 5টি মেয়ে কিন্তু সত্যি মেয়ে, এবং তারা যেমন এই আমাকে 5টি ভালোবেসেছে। মেয়ে এরা আপনাকে কতটা প্রভাব বিস্তার করেছে এবং কিভাবে আপনি তাদেরকে প্রভাব দেখেছেন? কিভাবে পড়েছে তা না, কারণ সামান্যতম পরিচয়, কিন্তু যেটুক পরিচয় যতক্ষণ ছিলাম, পরস্পরের প্রতি আস্থা, ভালোবাসা, বিশ্বাস, অনেক কথাই হয়েছে জীবন নিয়ে, তাদের সমাজ নিয়ে, আমাদের সমাজ নিয়ে, মানুষের যে মানে আচরণ নিয়ে, মানবতা নিয়ে, এমনকি যেটাকে বলে আর কি যে আমাদের নারী এবং পুরুষের যে শারীরিক সম্পর্ক এসব নিয়েও কথা হয়েছে। সেটাই। তো হাশিম ভাই, এখন আমরা দেখতে চাইবো যে আমাদের শাহজাহান আহমেদ বিকাশ আপনার ছবিটা কিভাবে কতটুকু রাখলেন। হাশিম ভাই, আমাদের আহ্বানে সাড়া দিয়ে এসছেন এবং অনেকক্ষণ কথা বললেন, অভিজ্ঞতা বিনিময় করলেন। শিল্পবাড়ির পক্ষ থেকে আপনার কাছে কৃতজ্ঞতা জানাই। ভালো থাকবেন যেখানেই থাকেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ মনি হায়দার। ধন্যবাদ হাশিম ভাই। শুধু দর্শক, আপনারা এতক্ষণ দেখলেন শিল্পবাড়ি, পরিবেশিত হচ্ছে দর্জি বাড়ির সৌজন্যে, আর সঙ্গে ছিলাম আমি মনি হায়দার। আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি ছিলেন হাশেম খান। বিচিত্র অভিজ্ঞতার ভেতর দিয়ে এক বর্ণাঢ্য মানুষ, বর্ণাঢ্য চরিত্র, আমাদের চিত্রকলা, শিল্পকলা সমস্ত জায়গায় তিনি নিজেকে অসাধারণ এক ব্যক্তির মধ্যে ছড়িয়ে দিয়েছেন, জড়িয়ে রেখেছেন। হাশেম ভাই, আপনি যেখানেই থাকুন ভালো থাকুন, এবং শুধু দর্শক আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। দেখা হবে আগামী অনুষ্ঠানে।